নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আপনাদেরকে প্রথমে আরো একবার বাঁকুড়াতে নিয়ে যাব। বাঁকুড়ার ইন্দাসে 10 দিনের টাইম বেঁধে দিল ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির আপনারা সকলেই জানেন যে উচ্চতম সদস্য তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলার ইন্দাসে। তার কারণ বিজেপি কর্মকর্তারা যে বর্বরচিত আক্রমণের মাধ্যমে এক যুবকের পিতা যিনি সিজেপি সমর্থক ছিলেন তাকে শেষ করে দিয়েছিলেন, তার প্রতিবাদে তারা উপস্থিত হয়েছিলেন। কি বললেন সেখানে, কিভাবে হুঁশিয়ারি দিলেন, কিভাবে 10 দিনের সময় বেঁধে দিলেন আমি দেখাবো আজকের এই এপিসোডের সাথে সাথে। ওই যে ছেলেটি রয়েছে, যুবকটি রয়েছে যার নাম হচ্ছে আব্দুল, সেই আব্দুল যে কত বড় মহান কথা বলেছে গতকাল, সরকারের দেওয়া কম্পেনসেশন তার লাগবে না, তার পরিবর্তে কি দাবি জানিয়েছে সেটা আমি আজকের এই এপিসোডে আপনাদেরকে শোনাবো। এবং এরপরে আমি আপনাদেরকে সোজাসুজি নিয়ে চলে যাব একেবারে কলকাতাতে গত 16ই আগস্ট একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে ভারতবর্ষের আম জনতা, হিন্দু মুসলমানের যে সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতির কথা বলছে, সেই সম্প্রীতিকে ওপেন স্টেজ বেঁধে নষ্ট করার কাজ করলো এক কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। আমি জানি না এই সংগঠনের কি রেজিস্ট্রেশন রয়েছে, কতটা এরা হিন্দু সুরক্ষা দিয়ে থাকে, কি আদতে ভেতরে কাজ করে থাকে, কিন্তু যে বার্তাটি তারা ওই স্টেজে মঞ্চ বেঁধে দিয়েছে সেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের জন্য কখনোই সুখকর হতে পারে না। আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে প্রশাসন আজকে দেখলো সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই, দেখাবো সেই ভিডিও আমি আপনাদেরকে। এছাড়াও আমি আপনাদেরকে নিয়ে চলে যাব এন্টালির থানাতে যে ঘটনাটি ঘটেছে গত পরশুদিন রাত্রিবেলায়, সেটাতে পশ্চিমবঙ্গ পুলিশের কার্যত মাথা হেঁট হয়ে যেতে বাধ্য। পশ্চিমবঙ্গের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার গঠন করার পরে বলেছিল যে পুরনো দিনে যেভাবে পুলিশকে টেবিলে লুকাতে হতো সেটা আর হতে হবে না, তার কারণ এখন পুলিশদেরকে নাকি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। কিন্তু এন্টালি থানায় দেখা গেল উল্টো দৃশ্য, সেখানে বিজেপি কর্মকর্তারা গিয়ে একেবারে এন্টালি থানার মধ্যে তালা লাগিয়ে 4 ঘন্টা ধরে পুলিশ অফিসারদেরকে আটকে রেখেছে, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো যে বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, যিনি নিজেকে এনএসজি কমান্ডো বলতেন, তিনি রিপাবলিক বাংলার অনুষ্ঠানে কি কথা বলছেন জাতীয় পতাকা নিয়ে, আর জাতীয় পতাকা উত্তোলনের সময় তার কি ভিডিও আমাদের সামনে এসেছে। এবং আমি দেখাবো যে বিজেপির নারী সুরক্ষার কথা বলে থাকে সেই বিজেপিরই এক সংখ্যালঘু মোর্চার সভাপতি উত্তর কলকাতার, তিনি নাকি বারে নাচ করছেন এবং টাকা উড়াচ্ছেন, এমন দৃশ্য, এমন ভিডিও একটি প্রকাশ করেছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেটাও আমি আজকের এই এপিসোডে দেখাবো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদেরকে বারবার অনুরোধ করছি কিউআর কোড স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যোগদান করে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন কালকের মতো আরো একবার আমরা প্রথমে বাঁকুড়া জেলার ইন্দাস থানাতে যাই, কারণ বাঁকুড়া জেলার ইন্দাস থানা এখন গোটা ভারতবর্ষের নাম জেনে গিয়েছে। আর তার কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি না, কোন রকম ভালো কাজ করে সেই গ্রামটাকে সামনে আনেননি তারা, এমন একটি কাজ তাদের কর্মকর্তারা করলো। রাতের অন্ধকারে এক সিজেপি সমর্থকের পিতার সঙ্গে যে ঘটনাটি ঘটালো, তার জন্য আজকে গোটা ভারতবর্ষের সামনে আমাদের বাঁকুড়া জেলার ইন্দাস থানার যে নামটি রয়েছে সেটা প্রচারে চলে এলো, এবং এটা দুর্ভাগ্যের জন্য প্রচারে এসেছে এমনটাও বলা যেতে পারে। কিন্তু প্রচারে আসার পরে যখন ককরোচ জনতা পার্টির কাছে এই খবরটি পৌঁছায়, আমি আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম যে তারা বাঁকুড়া জেলার ইন্দাস থানায় আসবেন এমনটাই ঘোষণা করেছিলেন, এবং তাদের সব থেকে টপ লিডারশিপ অভিজিৎ দীপকে, তারপরেই যিনি রয়েছেন আশুতোষ রাঙ্কা, তিনি তার টিম নিয়ে গতকাল উপস্থিত হয়েছিলেন সেই যুবকটির পাশে দাঁড়াতে। অর্থাৎ ওই যে আব্দুল নামে যুবকটি রয়েছে, যার পিতার সঙ্গে একটি দুর্ব্যবহারের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা প্রাণ নিয়ে নিয়েছে, সেই আব্দুলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার গ্রামে। আব্দুলের কি একটা দাবি ছিল, শুধুমাত্র তার গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের একটা ভালো ব্যবস্থা করা। আর এর জন্যই যে ধরনের ঘটনা সেটা তো গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই ঘটনায় ককরোচ জনতা পার্টি এসে একেবারে নির্দিষ্ট দিন বেঁধে দিয়ে চলে গেল যে 10 দিনের মধ্যে এই ঘটনার যদি ঠিক মতো সুরাহা না হয়, সঠিক দোষী ব্যক্তিরা যদি গ্রেপ্তার না হয়ে থাকে, তাহলে তারা বাঁকুড়া জেলার ইন্দাস থানার যতগুলো প্রশাসনের দপ্তর রয়েছে বৃহত্তম আন্দোলনের মাধ্যমে এবারে কিন্তু ঘেরাও করতে বাধ্য হবে। দেখুন, भाजपा के गुंडों को इन्फॉर्म किया और जैसे अब्दुल घर पहुंचा, भाजपा के गुंडों ने सबसे पहले तो घर की लाइट काटी और उसके बाद पूरे परिवार पर हमला किया। अब्दुल के आप ये निशान देख सकते हैं। आप सोचिए कि जिसके गले में सरिये के निशान है वो गुंडे क्या सोचकर आए थे। बीच बचाव करने जब पिताजी आए तो उनको भी मारा। इसके बाद भी, इस घटना के बाद भी इंडस पुलिस थाने की पुलिस को कोई फर्क नहीं पड़ा। बिना प्रोटेक्शन के ये परिवार अस्पताल जाता है। अस्पताल में भी भाजपा के 200-300 गुंडे इंतजार कर रहे थे। वहां पे फिर से अब्दुल को और उसके पिताजी को इन्होंने मारा। बंदूक लेकर आए थे, चाकू मारने की भी कोशिश की।
लेकिन इस समय पूरे टाइम पुलिस गायब थी। अब्दुल का परिवार जब पुलिस थाने कंप्लेंट लिखाने गया तो भाजपा के गुंडों ने उसको अंदर नहीं घुसने दिया। देश में हर वो व्यक्ति जो शिक्षा सुधारने के लिए लड़ रहा है, हम लोग उनके साथ खड़े हैं, उनके पीछे खड़े हैं। हम भाजपा के गुंडों से डरने वाले नहीं है। तुम्हारी ये गुंडागर्दी अब और नहीं चलेगी। जितने भी लोग भाजपा के गुंडे चाहे देश के किसी भी कोने में हो, वो अगर ये सोच कर बैठे हैं कि उनकी गुंडागर्दी मारपीट से हम डर जाएंगे, तो हम डरने वाले नहीं है। हम वोट मांगने तो नहीं आए थे। अब्दुल वोट मांगने तो नहीं गया था। अब्दुल स्कूल ठीक कराने की बात करने गया था। ये इतने बेशरम लोग हैं कि घटना के 2 दिन बाद जब उनको पता पड़ा कि हम लोग अब्दुल से मिलने आ रहे हैं, तो इन्होंने उसी स्कूल को चमका दिया। 10 दिन में अगर भाजपा के गुंडे गिरफ्तार नहीं हुए और हमारी बाकी मांगे नहीं मानी गई, तो हम बांकुड़ा डिस्ट्रिक्ट के जिला दफ्तर का, जिला कार्यालय का घेराव करेंगे। তাদের সিজিপি সমর্থক এবং তার সিজিপি সমর্থকের জন্য সেই টপ লিডারশিপ তারা এসে পাশে দাঁড়িয়েছেন, যেটা সত্যিই গোটা ভারতবর্ষের আজকে রাজনৈতিক দলগুলোর শেখা উচিত রয়েছে। এবং তারা যে পাশে রয়েছে, এই আজকে ফটো সেশন করে চলে যাচ্ছে না, সেটাও তারা জানিয়ে দিয়ে গেছে। সমস্ত বিষয়ে সবসময় কন্ট্যাক্টে থাকবে এই বাঁকুড়া জেলার ইন্দাস থানার আব্দুলের পরিবার, এবং সিজেপি দায়িত্ব নিয়েছে এই পরিবারটির, এমনটাও তারা সেখান থেকে ঘোষণা করে দিয়ে গেছে। আর এমনটাও ঘোষণা করলো যে 10 দিনের মধ্যে এই গোটা ঘটনায় যারা দোষী রয়েছে, ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন করবে পশ্চিমবঙ্গের মাটিতে। আর এই ঘটনা আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে যখন সিজেপি দলটি একেবারে সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসবে, গোটা ভারতবর্ষের সামনে এই খবর যখন ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন নড়ে চড়ে বসে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও স্বয়ং 8 জনকে গ্রেপ্তারি করার নির্দেশ দিয়ে দিয়েছিল এই ঘটনার জন্য, এবং 8 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এই সমস্ত ঘটনায় আরো যে অনেক লোক জড়িয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু ককরোচ জনতা পার্টির যে সদস্যরা রয়েছে তারা মনে করছেন, এবং যারা দোষীরা রয়েছে তাদেরকে খুঁজে বের করে আগামী 10 দিনের মধ্যে গ্রেপ্তারির হুঁশিয়ারি দিয়েছেন। মানে এই ঘটনাটায় কোনো রকম ওই যে ফলস গ্রেপ্তারি বা প্রক্সি গ্রেপ্তারি এইসব করে ধামাচাপা করে দেওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না ভারতীয় জনতা পার্টি, এমনটাই বোঝাতে চাইছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা শুনলেন। কিন্তু গতকাল আরো একটি পজিটিভ খবর ভেসে এলো, এই যে বাঁকুড়া জেলার ইন্দাস থানা রয়েছে বা আব্দুলের পরিবার রয়েছে, আব্দুলের পক্ষ থেকে কি ঘটনা। আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি যে কোথাও কোনো ঘটনা ঘটলে একেবারে সরকার পক্ষ সেখানে পৌঁছে গিয়ে আগেই মুখ বন্ধ করে দেওয়ার জন্য কম্পেনসেশন দিয়ে থাকে। আমরা দেখলাম বারুইপুরের ঘটনাটায় 25 লক্ষ টাকা দেওয়া হলো। আবার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কর্মী এক জেল হেফাজতে যখন তার সঙ্গে দুর্ব্যবহার হলো এবং তিনি চলে গেলেন, সেই ব্যক্তির পরিবারকেও 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছিল। কিন্তু আব্দুলের পরিবারের সঙ্গেও এই ঘটনাটা যখন ভারতীয় জনতা পার্টির সরকার করতে চেয়েছিল, আব্দুল একেবারে নৈতিক ভারতীয় হিসাবে এই ঘটনাটা মানতে চাননি, এবং তার যে কোনো রকম কম্পেনসেশন লাগবে না এমনটাও তিনি ঘোষণা করেন। বরঞ্চ তিনি এমন একটি কথা বলেন যেটা আজকে গোটা ভারতবাসীতে যারা শিক্ষিত রয়েছে তাদের মন জয় করে নিয়েছে। দেখুন। যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে। আমরা মাঠে নেমে গেছি, এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেব। একটা সময় এই যে কম্পেনসেশন দেওয়া, এটাকে নিয়ে কি রাজনীতিই না হয়েছিল পশ্চিমবঙ্গে। ওই যে আরজি করের অভয়ার বাড়িতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নাকি 10 লক্ষ টাকার কথা বলেছিলেন, এমনটা নিয়ে কি রাজনীতিটাই না পশ্চিমবঙ্গে হয়েছিল। আর এখন পরিবর্তনের পরে প্রায় 3 মাস ধরে যেখানেই কোনো ঘটনা ঘটছেন, আমাদের রাজ্যের প্রশাসন গিয়ে সেখানে কম্পেনসেশন দিয়ে আসছেন। কিন্তু এই ঘটনাটা চেষ্টা হয়েছিল বাঁকুড়া জেলার ইন্দাস থানাতেও। আর সিজেপি যে অন্য কোনো দলের মতো একেবারে নয়, সেটা গতকাল এই আব্দুলের কথা থেকেই বোঝা গেল। আব্দুল পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কম্পেনসেশন দিলে হবে না, কম্পেনসেশন দিয়ে নিজের বাবাকেও তিনি ফিরিয়ে আনতে পারবেন না। তাই তার বাবার যে স্বপ্নটি ছিল সেই স্বপ্নটি পূরণ করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা দারুণ শিক্ষা ব্যবস্থা, একটা দারুণ ওয়ার্ল্ড ক্লাস স্কুল, এবং সেই স্কুলটি তার পিতার নামে তিনি করতে চাইছেন, এমনটাই তিনি সরকারের কাছে আবেদন করলেন। যেটা শোনার পরে সত্যিই আপামর ভারতবাসী তারা কিন্তু খুশি হয়েছেন, এবং এই রকম মানসিকতাই আজকে ভারতবর্ষে প্রয়োজন রয়েছে। আপনার ছেলেকে, আমার পরিবারের সন্তানকে আমরা এইভাবেই বড় করতে চাই যে কোনো শক্তির কাছে কম্পেনসেশন নিয়ে পরাজয় নয়, সেই শক্তির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে নৈতিক দাবি, এবং নৈতিক দাবির জন্য যদি একাধিক ভারতবাসীর, একাধিক পশ্চিমবঙ্গবাসীর ছোট ছোট ছাত্র সমাজের ভালো হয়, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি।
আমি জানি না এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার আদৌ মানবিকতার সঙ্গে পাশে এসে দাঁড়াবেন কিনা। তারা আব্দুলের যে পরিবারটি রয়েছে, আব্দুলের কথা ভেবে, তার পিতার কথা ভেবে তার গ্রামের কোনো স্কুল তার যে পিতা রয়েছে সেই পিতার নামে রাখবেন কিনা, কিন্তু রাখা উচিত। এবং আব্দুল যে কথাটি বলেছেন সেটা সত্যিই তাকে সালাম জানানোর মতো, স্যালুট জানানোর মতো, প্রণাম জানানোর মতো। এত অল্প বয়সে তার যে এতটা দেশকে পরিবর্তন করার যে শখ রয়েছে সেটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর শেখা উচিত, আমাদের প্রত্যেকটা বাড়ির সন্তানদের শেখা উচিত। যাই হোক, এই ঘটনায় আরো একটি দৃশ্য দেখা গেছে, যে দৃশ্যটি আমি মোটেই ভালো চোখে নিতে পারিনি। সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টির এই যে ঘোষণা, এই যে আন্দোলন, এই আন্দোলনে পৌঁছে গিয়েছিলেন তাদের সঙ্গে সিপিএম এর শতরূপ ঘোষ। আপনাদেরকে দেখাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএম দলের পক্ষ থেকেও সেখানে যাওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টিকে সঙ্গে নিয়ে। এবং যখন আশুতোষ রঙ্কা প্রেস মিট করছেন তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শতরূপ ঘোষ। আমি এই বিষয়টাকে একদম ভালো চোখে দেখতে পারিনি এবং ভালো চোখে নিতে পারবো না, কারণ ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে কোন রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে কিন্তু যুক্ত নয়। তারা এই ভারতবর্ষের রাজনীতিতেও আসতে চান না, তারা কোনো রকম ভোটও চাইতে চান না। তারা শুধুমাত্র মানুষের সাধারণ যে কথাগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে চায়। তাই ককরোচ জনতা পার্টিকে এইভাবে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনো জায়গায় যাওয়া উচিত নয়, কারণ বহু সাধারণ মানুষ, সে সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, একাধিক অন্য কোনো দলের হতে পারে, তারা ককরোচ জনতা পার্টির মধ্যে নিজেদের আশা দেখতে পাচ্ছে যাতে ভারতবর্ষের যে পরিস্থিতি রয়েছে সেটা ঠিক হয়ে থাকতে পারে। আর সেই ককরোচ জনতা পার্টি যদি তাদের পাশে কোনো রকম রাজনৈতিক দলকে নিয়ে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু ককরোচ জনতা পার্টির মধ্যেও স্ট্যাম্প লেগে যাবে যে এরা হয়তো অমুক রাজনৈতিক দলের সমর্থনে চলছে। তাই শতরূপ ঘোষ বা সিপিএম দল অবশ্যই সেখানে যেতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে, এ বিষয়ে কোনো রকম ভেদাভেদ নেই, বিভেদ নেই। কিন্তু সেটা যদি ককরোচ জনতা পার্টির সঙ্গে না হতো, তারা যদি আলাদাভাবে যেত, যেভাবে তৃণমূল কংগ্রেস গিয়েছিল ঠিক সেইভাবেই যদি আলাদাভাবে গিয়ে রাজনীতিটা করতো, আমার মনে হয় এখানে ককরোচ জনতা পার্টি আরো বেশি মাইলেজ পেত, সুবিধা পেত। অনেকেই এখন কথা বলছেন যে ককরোচ জনতা পার্টি হয়তো সিপিএম এর সঙ্গে পশ্চিমবঙ্গে যোগসাযোগ করছে, যেটাও একটা পলিটিক্যাল স্টান্ট। আর আপনারা যদি একটা জিনিস একটু ঘেটে দেখেন পশ্চিমবঙ্গের ইতিহাসে, তাহলে দেখবেন 2011 সালের পর থেকে, যবে থেকে বামপন্থারা বা সিপিএম এই পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা হারিয়ে গিয়েছে বা ক্ষমতা হারিয়ে ফেলেছে, তবে থেকে তাদের একটা বেশ হুজুক রয়েছে যে যে কোনো আন্দোলনকেই হাইজ্যাক করে নেব এবং সেই আন্দোলনের মধ্যে মিশে গিয়ে দেখাবো যে এই আন্দোলনটা আমরা তৈরি করছি। যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা প্রত্যাখ্যান করেছিল 14ই আগস্ট 2024 সালে। আপনারা সকলেই জানেন যে আরজি করের যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটি গত 14 আগস্ট 2024 সালে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছিল অভয়া দিদির পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু কিছু বামপন্থী নেতা এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করে, বিজেপি এবং সিপিএম এর মধ্যে আন্দোলনের রাশ কাদের হাতে থাকবে দড়ি টানাটানি করার চেষ্টা করে। আর তার জন্য সাধারণ মানুষ একেবারে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে এই যে অভয়া দিদির পরিবারটি রয়েছে, যে আন্দোলনটি রয়েছে, সেই আন্দোলন থেকে নিজেদের যে মত রয়েছে, যে সহানুভূতি রয়েছে, সেটা আস্তে আস্তে সরাতে শুরু করে। আমরা চাইবো যে আব্দুলের পরিবারের সঙ্গে যেন এই ঘটনাটি না ঘটে, কারণ ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষের একটা উদীয়মান সূর্য। তাদেরকে যে কোনো পলিটিক্যাল দল পাশে নিতে চাইবে তাদের পলিটিক্যাল মাইলেজ বাড়ানোর জন্য। কিন্তু এই যে পলিটিক্যাল দলগুলো আস্তে আস্তে ভারতবর্ষে একেবারে বিলীন হয়ে যাচ্ছে, ক্ষমতার রাশ নিজেদের হাতে রাখতে পারছে না, তারাও কিন্তু ককরোচ জনতা পার্টিকে একেবারে ওই ডুবন্ত জলের মধ্যে দেশলাই কাঠির মতো ব্যবহারও করতে চাইবে। তাই ককরোচ জনতা পার্টির উচিত যে কোনো রকম পরিচিত রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের যোগসাযোগ না করে তারা যেভাবে ভারতবর্ষকে ঠিক করার কথা বলছে সেটাই তারা করুক। সমস্ত দলের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে, সকল দলের যারা কর্মকর্তা রয়েছে তাদের প্রোগ্রামে আসতেও পারে, এ বিষয়ে কোনো রকম বাদসাধক আমি দিচ্ছি না। কিন্তু আমি মনে করি যেখানে ককরোচ জনতা পার্টি যাচ্ছে সেখানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মুখ, ফেস সেটাকে নিয়ে যাওয়া উচিত নয়। এতে ককরোচ জনতা পার্টির সমর্থনে একটা ভাগাভাগি চলে আসবে এবং সেই পলিটিক্যাল দলটা চাইবে যে আমরা একটু মাইলেজ পেয়ে নিই ককরোচ জনতা পার্টির পিঠে ওঠার পরে। আসুন এরপরে আমি আপনাদেরকে কলকাতায় নিয়ে চলে যাই, খাস কলকাতায় গত 16ই আগস্ট। হ্যাঁ, ভিডিওটা 16ই আগস্টের, তার কারণ একাধিক দিনে আমাদের প্রচুর কিছু দেখানোর থাকে, তাই গতকালের এপিসোডে এইটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাতে পারিনি, এপিসোড লম্বা হয়ে যাবে বলে আজ দেখাচ্ছি গত 16ই আগস্টের ভিডিও। সেখানে দেখতে পাবেন যখন ভারতবর্ষের যুব সমাজ, শিক্ষিত সমাজ আবার হিন্দু মুসলমানের সম্প্রীতিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছে, আব্দুলের জন্য একাধিক হিন্দু পরিবারে লড়াই করার চেষ্টা করছে, তখন এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় দাঁড়িয়ে একেবারে খোলা মঞ্চ বেঁধে সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার মাটিতে যাতে কোনো রকম সম্প্রীতি না বেঁচে থাকে এমনও প্রচার চলছে বেশ কিছু সংগঠনের মাধ্যমে। এরা নিজেদেরকে হিন্দু সুরক্ষা সংগঠন বলছে। আমি জানি না যে আমার হিন্দু ধর্ম কবে থেকে অসুরক্ষিত হয়ে গিয়েছে, আমি জানি না। আর যদি অসুরক্ষিত হয়ে থাকে তাহলে এই ধরনের মানুষের জন্যই অসুরক্ষিত হয়ে যাচ্ছে যারা মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের বক্তৃতা দিয়ে একটা ভারতবর্ষকে দুটো সম্প্রদায়ের মধ্যে ভাগ করার চেষ্টা করছে। দেখুন, বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে।
তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভ জিয়াত করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। कौन है ये लोग, कहां से आते हैं ये? কি করে সম্ভব হতে পারে এই সমাবেশ আমি জানি না, কারণ ভারতবর্ষের সংবিধান তো বলছে কোনো রকম বর্ণ বিদ্বেষমূলক, কোনো রকম জাতি বিদ্বেষমূলক, কোনো রকম সম্প্রদায়ের মধ্যে হানাহানি, এই রকম উস্কানিমূলক বার্তা এগুলো একদমই দেওয়া যাবে না, আর এগুলো একেবারে অফেন্স ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে কলকাতার বুকে এই ধরনের মঞ্চ বেঁধে সভা চলছে, আর সেই সভাকে নিশ্চয়ই পারমিশন নিতে হয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে, নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই সবার দিকে নজর রেখেছে, কিন্তু তাদের কোনো রকম যায় আসছে না কেন? এই ধরনের যে বার্তা, এই বার্তা দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে পারে। আজকে বিভিন্ন জায়গায় যারা এই ধরনের সভা করছেন তারা নিজেদেরকে বলছেন তারা হিন্দু সুরক্ষা কমিটি। কিসের হিন্দু সুরক্ষা কমিটি? কি সুরক্ষা আজ পর্যন্ত এই কমিটি দিয়েছে আমাদের হিন্দু ধর্মকে? আজ পর্যন্ত হিন্দু ধর্মের বাচ্চাদের জন্য গুরুকুল শিক্ষার আবেদন এরা করেছে? আজ পর্যন্ত হিন্দু ধর্মের জন্য ভারতবর্ষের সরকার কেন গরুর মাংস রপ্তানি বন্ধ করছে না? এরা একটাও প্রশ্ন করেছে? এই প্রশ্ন আমরা জানতে চাই। কি করেছে? কোথায় কোথায় বাচ্চাদেরকে নিয়ে এরা গীতা পড়ানোর কাজ করেছে? না, কিচ্ছু করেনি। এরা শুধুমাত্র একটাই কাজ করেছে, মঞ্চ বেঁধে শুধুমাত্র অন্য একটি ধর্মকে গালিগালাজ দিয়ে প্রচারের আলোর মধ্যে আসা। কারণ বেশ কিছু মানুষ থাকে তারা এই গালিগালাজকে পছন্দ করে এবং ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, তার জন্য বেশ কিছু ইনকাম পাতিও করা যায়। কিন্তু আসলে হিন্দু সুরক্ষার নামে যদি এরা কোনো কাজ নৈতিকভাবে করে থাকতো তাহলে এইভাবে প্রকাশ্য মঞ্চ বেঁধে ভিডিও বেঁধে অন্য কোনো সম্প্রদায়কে গালিগালাজ করতে পারতো না। আজকে একাধিক মুসলিম কান্ট্রি রয়েছে, যে মুসলিম কান্ট্রিতে আমাদের হিন্দু ভাইরা একেবারে নিরাপত্তার সঙ্গে নিজেদের পেটের কাজ চালিয়ে যাচ্ছে, চাকরি করছে, কোথাও ব্যবসা করছে। একাধিক কান্ট্রি রয়েছে। আপনারা যদি মিডল ইস্টে যান, সেই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, আরব কান্ট্রিগুলোতে একাধিক হিন্দু পরিবারদের পাবেন। আপনারা যদি আফ্রিকাতে যান, আফ্রিকার ইসলামিক কান্ট্রিগুলোতে আমাদের হিন্দু ভাইয়েরা ব্যবসা করে খাচ্ছে। আর এই ভিডিওগুলো যদি সেই জায়গায় পৌঁছায় আর সেখানকার কট্টর ইসলামপন্থীরা যদি এই ভিডিওগুলো দেখে, আমাদের হিন্দু ভাইদের প্রতি কতটা অসুরক্ষা চলে আসতে পারে। এই যে গাম্বাটরা রয়েছে, এদের মাথায় এই ধরনের বুদ্ধি আসে না। এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কিভাবে একটা ভাগাভাগির জায়গায় নিয়ে যাব এবং দুটো সম্প্রদায়ের মধ্যে একটা ব্যবসা তৈরি করে সেই ব্যবসার মাঝখানে নিজেদের যে জীবন রয়েছে, রুজি রোজগার রয়েছে, সেইটা চালাবো। ধিক্কার জানাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে কিভাবে সম্ভব হচ্ছে। ভারতবর্ষের সংবিধান যে জিনিসকে মান্যতা দেয় না, পশ্চিমবঙ্গের মাটির মধ্যে সেই সংবিধান বিরোধী কাজ বেশ কিছু সংগঠন করছে। আর আমাদের রাজ্যের প্রশাসন কেন এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, সেটা আমার তো একেবারেই বোধগম্য হচ্ছে না। আপনাদের যদি মাথায় কিছু থাকে আপনারা কমেন্টস করে জানাবেন। কিন্তু প্রশাসন পারছে না কেন? প্রশাসন কি অসহায় হয়ে পড়ছে? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বা কলকাতার পুলিশ তো একেবারে টপ লেভেলের পুলিশ আমরা জানতাম। প্রশাসন, কলকাতার প্রশাসনকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, এটা আমরা জানতাম। কিন্তু সেই পুলিশ প্রশাসন এরা কি আস্তে আস্তে অসহায় হয়ে পড়ছে? তাই জন্যই কি তারা কোনো রকম এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? কারণ একটা দৃশ্য আমাদের চোখে পড়লো, এটাও খাস কলকাতার এন্টালি থানার। এই খাস কলকাতার এন্টালি থানায় গত পরশুদিন রাত্রিবেলায় বিজেপির কর্মকর্তা, এক শ্রেণীর কর্মকর্তা গিয়ে সেই থানায় তালা মেরে দিয়েছে, এমনটাই দৃশ্য বা অভিযোগ দেখা গেল। গত পরশুদিন থেকে এই ভিডিও ভাসছে, আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। সেখানে দেখতে পাবেন একজন রিপোর্টার, তিনি প্রকাশ্যে দাবি করছেন যে এন্টালি থানায় বিজেপির কর্মকর্তারা গিয়ে 4 ঘন্টা ধরে পুলিশ আধিকারিকদের তালা মেরে আটকে রেখে দিয়েছে। যেটা সত্যিই আজকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি অসহায় হয়ে পড়ছে, সেটারই দিকে প্রশ্ন বা আঙুল তুলে দিচ্ছে বারবার। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও এন্টালি থানা থেকে, দেখুন। मुख्यमंत्री शुभेंदु अधिकारी लगभग रोजाना जीरो टॉलरेंस की बात करते रहते हैं, लेकिन ऐसा लगता है कि जीरो टॉलरेंस पॉलिसी सिर्फ उन लोगों के लिए है जिनका बीजेपी से कोई लेना देना नहीं है, क्योंकि बीजेपी के कुछ लोग तो दिन रात मुख्यमंत्री शुभेंदु अधिकारी के जीरो टॉलरेंस पॉलिसी की धज्जियां उड़ा रहे हैं। उनकी दहशत का यह आलम है कि पुलिस भी उनके डर से छिपती फिर रही है। ममता बनर्जी के राज में पुलिस वालों को थाने के अंदर डर से टेबल के नीचे छिपते हुए जिन लोगों ने देखा था, वही लोग अब ये भी देख रहे हैं कि कुछ बीजेपी वाले थाने के गेट पर ताला लगाकर घंटों पुलिस वालों को बंधक बना रहे हैं।
गंभीर बात यह है कि ये बंगाल के किसी दूर दराज गांव की घटना नहीं है, बल्कि ये घटना कोलकाता के इंटाली थाने की है। इंटाली थाना के गेट पर ताला लगाने वाले ये कोई आम लोग नहीं है, बल्कि ये सब के सब बीजेपी के कार्यकर्ता हैं, जिनका नेतृत्व नॉर्थ कोलकाता बीजेपी के जनरल सेक्रेटरी सुदीप कुमार राम और बीजेपी के स्वास्थ्य सेल के को कन्वीनर दिलीप कुमार राम ने किया। दोनों रिश्ते में भाई हैं। सूत्रों के मुताबिक सुदीप राम और दिलीप राम की बीजेपी नेत्री प्रियंका टिब्रेवाल से पटती नहीं है। किसी मुद्दे पर टेंगरा इलाके में दोनों गुटों के बीच विवाद हो गया, जहां से ये विवाद इंटाली थाने तक जा पहुंचा। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দালাল, কেন্দ্রের দালাল, হেলো বিধায়ক ইচ্ছা করে হেরেছে, আমাদেরকে ঠকিয়ে হেরেছে। 1% ফোন অফ করে দে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হেলো বিধায়ক দালাল ও টেনছে। जब तक होने दो আমরা পার্টির 5% লোক अच्छा कर दो। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আজকে পার্টির হয়ে লড়ছি। আমরা পদাধিকারী সংগঠনের কর্মী, আমরা দেখি কে কি করে। সংগঠনের উপরে সিএম কিনা সেটাও দেখে নেবো আজকে, সংগঠনের উপরে সিএম কিনা সেটাও দেখবো। শুনলেন আপনারা, দেখলেন আপনারা, সেখানে ভারতীয় জনতা পার্টির দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আর একদিকের গোষ্ঠী শোনা যাচ্ছে কোন দিলীপ বাবু বলে নেতা রয়েছেন। আর এই দুই গোষ্ঠীর মধ্যে যখন গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে মারপিট হয়, চেয়ার ভাঙাভাঙি হয়, অনুষ্ঠানকে পন্ডুল করে দেওয়া হয়, এ সমস্ত কিছু যখন চলে, তখন এক শ্রেণীর বিজেপি কর্তাদের গ্রেপ্তার করার জন্য অন্য এক শ্রেণীর বিজেপি কর্তারা এই এন্টালি থানায় ধর্ণা প্রদর্শন করে। শুধু ধর্ণাই নয়, তারা গ্রেপ্তার করতে হবে এই দাবি রেখে এন্টালি থানায় তালা মেরে দেয়, মেন গেটে তারা তালা মেরে দেয়, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। ওই যে ভিডিওটি আপনারা দেখলেন সেখানে শুনতে পেলেন। আর ভেতরে পুলিশ প্রশাসন বসে রয়েছে, পুলিশ কর্তারা বসে রয়েছে, বাইরে বিজেপির কর্মীরা তালা মেরে দিয়ে চলে গেছে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিধানসভায় তার স্পিচে বলছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ, নতুন পুলিশ, তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা আর কোনো রকম টেবিলের নিচে লুকোবে না, তারা কোথাও আর লুকিয়ে যাবে না, যেভাবে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লুকিয়ে যেতেন। আমরা বিধানসভায় এই বক্তব্য শোনার পরে আশায় বুক বেঁধেছিলাম যে হ্যাঁ, এবারে পুলিশ হয়তো শক্ত হাতে গুন্ডা দমন করবে। কিন্তু একই দৃশ্য, পুলিশ একেবারে নিজের থানার মধ্যে 4 ঘন্টা বন্ধক হয়ে বসে রইল, আর বাইরে ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে আটকে রাখলো। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, এফআইআর করা হয়েছে, এটা শোনা যাচ্ছে, কিন্তু এর পরের কি পদক্ষেপ সেই বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো আপডেট আমরা পাইনি। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন উত্তরপাড়ার যিনি বিজেপির বিধায়ক রয়েছেন, প্রাক্তন কমান্ডো যিনি নিজেকে বলে থাকেন, সেই দীপাঞ্জন চক্রবর্তী, এই দীপাঞ্জন চক্রবর্তী স্বাধীনতা দিবসের দিন ভারতের পতাকাকে নিয়ে যে ছেলে খেলাটি করেছিল, সেই ছেলে খেলাটি আমরা সকলেই দেখেছিলাম। আর তারপরে সন্ধ্যেবেলায় দীপাঞ্জন চক্রবর্তী রিপাবলিক বাংলা বলে যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলের মধ্যে ভারতের পতাকা নিয়ে, দেশাত্মবোধ নিয়ে, রাষ্ট্রবাদ নিয়ে নানা রকম তকমা দিলেন, নানা রকম নিজের জ্ঞান দিলেন। কিন্তু নিজে যে জাতীয় পতাকাটা তোলার সময় উল্টো পতাকা উঠছে তার সামনে, সেটা দেখতে পেলেন না। এমন দৃশ্য গোটা পশ্চিমবঙ্গে আজকে ভাইরাল হচ্ছে। আমি আজকে আপনাকে শোনাবো যে দীপাঞ্জন চক্রবর্তী, যিনি নিজেকে প্রাক্তন এনএসজি কমান্ডো দাবি করে থাকেন সব সময়, আর এই প্রাক্তন এনএসজি কমান্ডো তার দাবি মতো তিনি রিপাবলিক বাংলায় কি কথা বলছিলেন। প্রত্যেকের কাছে আসবো। এখানে দীপাঞ্জন দা এখানে রয়েছেন, দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করব। দীপাঞ্জন দা, স্বাধীনতার মানে কি এই 80-তে এসে? স্বাধীনতার মানে, এটা তো আমি 80তম স্বাধীনতা বলবো না, এটা বাংলার জন্য কিন্তু প্রথম স্বাধীনতা দিবস। বাংলায় এত বছর স্বাধীন ছিল না, 4ঠা মের পর আমরা স্বাধীন হয়েছি। একটাই অনুরোধ করব সবাই মানুষকে, বাংলার মানুষকে, বছরে শুধু 15ই আগস্ট স্বাধীনতা মানাবেন না, বা 26 জানুয়ারি নয়, 16ই আগস্টও স্বাধীনতা দিবস, 27শে জানুয়ারি। আর আজ যে সারা বাংলায় যে ন্যাশনাল ফ্ল্যাগগুলো, কালকে যেন এগুলো আমরা রাস্তায় বা ড্রেনের পাশে না দেখি, তাহলেই স্বাধীনতা আমাদের মধ্যে আসবে। মাননীয় সম্মানীয় উত্তরপাড়ার বিধায়ক সাহেব একেবারে দারুণ এক বক্তৃতা তিনি দিলেন। হ্যাঁ, বক্তৃতাই বলবো, কারণ এর বাস্তবটা যদি আপনাদের চোখের সামনে আসে তাহলে বুঝবেন যে এনারা শুধুমাত্র টিভির পর্দায় বক্তৃতাই দিতে পারেন। আদতে দেশাত্মবোধ বা দেশের প্রতি মর্যাদা কতটা রয়েছে সেটা আপনারা এর পরবর্তীকালে যে ছবিটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানেই দেখতে পাবেন। উনি বললেন যে ভারতবর্ষের স্বাধীনতা হয়তো 15ই আগস্টে 1947 সালে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ নতুন স্বাধীনতা পেয়েছে বললেন। আপনারা শুনলেন। আর সেই পশ্চিমবঙ্গে কি স্বাধীনতায় পতাকার কালারও পাল্টে গিয়েছে এটা আমি জানি না, এটা বলতেন পারবেন মাননীয় বিধায়ক সাহেব দীপাঞ্জন চক্রবর্তী মহাশয়। দেখুন, তিনি যেখানে পতাকা তুলতে গিয়েছিলেন উত্তরপাড়ায় স্বাধীনতা দিবসের দিন, সেখানে পতাকা উঠছে উল্টো, অর্থাৎ যিনি পতাকা তুলছেন সেই পতাকা তোলার ব্যক্তিটি দীপাঞ্জন চক্রবর্তী বিধায়ক সাহেব দাঁড়িয়ে রয়েছেন, যিনি পতাকা নিয়ে এত বড় লেকচার দিলেন, এত বড় জ্ঞান দিলেন। এবং এই পতাকা শুধু নয়, তিনি দেশাত্মবোধ নিয়েও কথা বললেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নতুন স্বাধীনতা নিয়ে কথা বললেন, কিন্তু তার সামনে ভারতের জাতীয় পতাকা উঠছে উল্টো। আর উনি বুকে হাত দিয়ে
সেই দৃশ্যটা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তবুও ভিডিওতে এমন কোনো দৃশ্য দেখা গেল না যে তিনি এই বিষয়টার প্রতিবাদ করলেন বা এই বিষয়টা যে তার দলের কর্মীর দ্বারা ভুল হয়েছে সেটা মেনে নিলেন। সম্ভবত আমি এটাই ধরে নেব যে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের নতুন স্বাধীনতা এসছে, নতুন পশ্চিমবঙ্গের স্বাধীনতায় হয়তো সবুজ রংটা পতাকার সেটা ওপর দিকে উঠাতে হবে, এটাই তারা আগামী দিনে বিধানসভায় নিয়ম করবেন না হয়তো করতে চলেছেন। হয়তো সেই জন্যই দীপাঞ্জন বাবু জাতীয় পতাকার এই অপমানটা নিজের দলের যে প্রোগ্রাম রয়েছে সেটা দেখার পরেও চুপ করে রইলেন। তবে দীপাঞ্জন বাবু এখানে চুপ করে থাকলেও ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, উত্তর 24 পরগনা জেলার একটি গ্রামের একটি বুথ সভাপতি, সেই বুথ সভাপতির এক ভিডিও এখন শোরগোল এবং তিনি চুপ করে থাকেননি। তিনি তার ভিডিওতে পরিষ্কারভাবে প্রকাশ করেছেন যে ভারতীয় জনতা পার্টি তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, আর একজন পুরনো কর্মী হওয়ার জন্য আজকে তাকে কতটা ব্যথা সহ্য করতে হচ্ছে, মানসিক ও নির্যাতন সহ্য করতে হচ্ছে, মানসিক অত্যাচার সহ্য করতে হচ্ছে। এবং তিনি এত বড় কথা বললেন যে বীরভূমে আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, তিনি যে কাণ্ডটা ঘটিয়ে দিয়েছিলেন মানসিক নির্যাতনের জন্য, এই বিজেপি সমর্থক এবং বিজেপির যে বুথ সভাপতি রয়েছে তাকেও হয়তো এই রকম কোন রকম ডিসিশন আগামী দিনে নিতে হবে। শুধুমাত্র তার নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে এই ধরনের ডিসিশন নিতে পারেননি। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলে গিয়েছেন যে তার সঙ্গে যদি কোনো রকম ঘটনা দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য দায়ী থাকবে ভারতীয় জনতা পার্টি। একজন বিজেপির কার্যকর্তা, দীর্ঘদিনের পুরনো কর্মী, তিনি মাত্র 3 মাসের ক্ষমতা ভারতীয় জনতা পার্টির অতিক্রান্ত হওয়ার পরে এই ধরনের ভিডিও প্রকাশ করছেন গোটা পশ্চিমবঙ্গবাসীর সামনে। দেখুন। আমি একজন বিজেপির বুথ প্রেসিডেন্ট বলছি। 2020 সালের থেকে আমি সক্রিয়ভাবে বিজেপি পার্টিটা করি। পঞ্চায়েতে যখন দাঁড়িয়েছিলাম একটা হ্যান্ডিক্যাপ আমার পাশে পেয়েছিলাম, আর কাউকে পাইনি, বাকি সব অন্ধকারে ছিল পিছনে। এখন 4 তারিখের পর থেকে দেখছি এদের সাথে দল করতে গেলে প্রেশার হচ্ছে, ওই মা বোনদের ফটো তুলবে রাত্রেবেলা, সেইগুলো প্রতিবাদ করা যাবে না। রিভার পাম্পের যত সব মাল বিক্রি করবে ট্রাকটা আটকেছি, সেই প্রতিবাদ করা যাবে না। কালকে সরকারি জায়গা ছিল, সেখানে গাছ না লাগিয়ে গণেশ শিকদার, তার ছেলের নাম রাকেশ শিকদার, তাদের ওই জমিতে গাছ লাগায়, সেই প্রতিবাদ করতে গেছি বলে আমার বাড়ির সামনে এসে আমার বেদরক মারে 3-4 জন মিলে, ওই নব বিজেপি, তারা 12টার পর বিজেপি হয়েছে, খুব মারার পর আমি খুব ভেঙে পড়েছি। আমি প্রেশার নিতে পারছি না। আশিস ব্যানার্জির মতো কালকে আমি ভেবেছিলাম যে, কিন্তু আমি দেখলাম আমার একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে আমি চুপ হয়ে গেছি। আমি এই সবকিছু, এই বিজেপি পার্টির থেকে সবকিছু পদত্যাগ করতে চাই। আমাকে যেন পুলিশ প্রশাসন কোনো অনুরোধ না করে। আমার বাবাকে কিছুদিন আগে, সে বয়স্ক লোক, তাকে টেনে হিসড়ে বাড়ির থেকে ঘরে ঢুকেছে। তাহলে আমি এমএল পর্যন্ত যেতে পারিনি, তার আগেই ওরা কোনো কিছু করছে না। আমার জিএসমিএসকে জানিয়েছি, আমি সমস্ত যে পদে আছি, আমি বিএলও 2 ছিলাম, আমি এর থেকে ইস্তফা দেবো। আমি একটু শান্তিতে আমার ছেলেকে নিয়ে থাকতে চাই। এমএলএ পিএকে বলেছি, বলার পরে আমি এমএলএ সাহেবকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি কথা বলতে পারিনি। আমি এমএলএ যে তরুণ আছে পিএ, তাকে বলেছি, সে বলে এবার বেশি কথা বললে আমার বিরুদ্ধে এফআইআর করবে। আমার এরপরে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি যদি মরি, এর জন্য কিন্তু এই বিজেপির কিছু কিছু লোক জড়িত থাকবে, এর হিসাব তাদের দিতে হবে। আর আমার ছেলের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়। আমি সবাইকে অনুরোধ, হাত জোর করে বলছি, এখানেই আমি রাখছি। আমার শরীর খুব অসুস্থ, কালকে মারধর করেছে, আমি রেখে দিচ্ছি। কোনো হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। এই ভিডিওটা দেখে কি বুঝলেন বলুন তো? এই ভিডিওটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে আজকে ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সৎ মানুষ বা কোনো একটু শান্তিতে থাকতে চাওয়া মানুষ রাজনীতিতে থাকতে পারবে না। নয় তাকে রাজনীতি থেকে সরে যেতে হবে, দুর্বৃত্তদের হাতে রাজনীতিটাকে ছেড়ে দিতে হবে, আর না হলে তাকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো পরিণতি ভোগ করতে হবে। না হলেই তো বাড়িতে মারধর, অত্যাচার এবং ওই যে বাঁকুড়ার ইন্দাস থানার যে ছেলেটির সঙ্গে ঘটনা ঘটেছিল আব্দুলের সঙ্গে, সেই রকম ঘটনাও ঘটতে হবে। এই ঘটনাই আজকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে। একটি মানুষ ভারতীয় জনতা পার্টি 2020 সাল থেকে করছেন, তিনি একসময় পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন, সেই সময় ভারতীয় জনতা পার্টির কেউ ছিলেন না, কিন্তু পরিবর্তনের পরেই তো এটা দেখাই গিয়েছে যে বিভিন্ন জায়গায় যে তোলাবাজি শুরু হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের 15 বছরের আমলকেও অতিক্রান্ত করে যাচ্ছে এবং মানুষ কার্যত দিনের পর দিন এই অভিযোগই করে আসছে যে এমনটা 3 মাসের মধ্যে কখনো দেখা যায়নি। আর এটার চরম শিকার উত্তর 24 পরগনার এই বিজেপি লিডার, যিনি এতদিন
দীর্ঘদিন বিজেপি করে আসার পরে আজকে তার দল ক্ষমতায় আসতেই সমস্ত জায়গা থেকে পদত্যাগ করে একটি শান্তিতে বাঁচতে চাইছেন। তার কারণ নিরীহ মানুষ, এবং তিনি চাইছেন না যে এই দুর্বৃত্তদের সঙ্গে কোনো রকম লড়াইয়ে যেতে, কারণ ভবিষ্যৎ রয়েছে, ছেলেপিলে রয়েছে, পরিবার রয়েছে। সেই পরিবারটার প্রতি হয়তো যেভাবে এদের পরিবারে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার আরো বেড়ে যেতে পারে। এই দৃশ্য দেখলে আমি এতটাই মনে করব যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজনীতি আস্তে আস্তে একেবারে দুর্বৃত্তদের হাতে চলে যাচ্ছে এবং ভালো মানুষ আস্তে আস্তে পিছিয়ে যাবে, যেটা সমাজের জন্য একেবারেই দুর্বিষহ এবং সমাজের জন্য কখনোই ভালো হতে পারে না। তাই তো ককরোচ জনতা পার্টির যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে তাদের এগিয়ে এসে এই যে সিস্টেম রয়েছে এটাকে ঠিক করা, অনেকেই মনে করছেন যে এটা খুব ভালো কাজ হচ্ছে। আর ভালো মানুষেরা যখন ঘর ঢুকে যাচ্ছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো যে সমস্ত ডিসিশন রয়েছে সেই ধরনের কিছু নিচ্ছেন, তখন কাদের হাতে রাজনীতি চলে যাচ্ছেন জানেন? যাদের হাতে টাকা থাকছে, যাদের হাতে একেবারে নারী সুরক্ষা থাকবে না, যারা বেলাল্লাপনা করতে পারবে, তাদের হাতেই রাজনীতির দড়ি আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে একটি ভিডিও যেখানে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন নারী সুরক্ষার কথা বলেন, নারীদের সম্মান দেওয়ার কথা বলেন, সেখানেই ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার যিনি সভাপতি রয়েছেন উত্তর দমদমের, যার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে জুলফিকার, সেই জুলফিকার আলী, তাকে দেখা যাচ্ছে একটি বারের মধ্যে নাচ গানা করছেন এবং বার ডান্সার যারা রয়েছেন সেইখানে নিচে বসে রয়েছেন তাদেরকে সুন্দরভাবে দারুণ ক্যালিতে ফিল্মি কায়দায় টাকা উড়িয়ে তাদের মাথায় টাকা ছিটাচ্ছেন। এই দৃশ্য নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কতম অধ্যায়ের মধ্যে নিয়ে যেতে চলেছে, যে ভারতীয় জনতা পার্টির এক লিডার যারা নারী সুরক্ষার কথা বলে তারা নারীদের সঙ্গে এই ধরনের কাজ করছে। দেখুন আপনাদের স্ক্রিনে চলছে, দেখুন এই স্ক্রিনে যে গানটি চলছে কপিরাইট ক্লেমের জন্য হয়তো গানটি আমি আপনাদেরকে শোনাতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছেন যে বারের মধ্যে একজন বিজেপি নেতা সেখানে নাচানাচি করছেন, এমনটাই অভিযোগ করছেন কুণাল ঘোষ। শোনা যাচ্ছে, এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু শোনা যাচ্ছে এই ভিডিওর মধ্যে যিনি রয়েছেন তিনি উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা, যার নাম হচ্ছে জুলফিকার আলী, যিনি প্রকাশ্যে টাকা উড়াচ্ছেন এবং বারের মধ্যে নাচ গান করছেন, মহিলাদের মাথায় টাকা ছিটাচ্ছেন। আর এই জুলফিকার আলীর একটি ছবিও ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি রামের ছবি উপহার দিচ্ছেন। আপনাদের স্ক্রিনের এই সাইডে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার ছবি রয়েছে এবং ছবিতে দেখা যাচ্ছে তিনি রামের ছবি উপহার দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর এই জুলফিকার আলী যদি এই ভিডিওর মধ্যে বাস্তবে থেকে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিল এই জুলফিকার আলীর বিরুদ্ধে, এই বিষয়টা তো আমরা দেখার জন্য বসেই রইব। কিন্তু আরো একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাদের হাতে রাজনীতি। যদি সত্যি এটা জুলফিকার আলীর সত্যি ভিডিও হয়ে থাকে এবং যদি সত্যি তিনি জুলফিকার আলী হয়ে থাকেন তাহলে বড়ই চিন্তার বিষয় রাজনীতিতে। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।